বাইকারদের স্বপ্ন থাকে লাদাখ ভ্রমণ করা। লাদাখের কিছু অংশ এই অংশে পেয়ে যাবে। বড় একটি পাহাড় কেটে এই রাস্তাটি তৈরি করেছে। নাগিন 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 না ফাইনালি আমিও চলে এসেছি সেই জিগজ্যাগ পয়েন্টে। গুড মর্নিং চট্টগ্রাম। জিগজ্যাগ পয়েন্টে যাওয়ার জন্য দুটি পথ রয়েছে, একটি হচ্ছে কাপ্তাই রাস্তা হয়ে, অন্যটি হচ্ছে বান্দরবন শহর ঘুরে। তবে সবচেয়ে সহজ পথ হচ্ছে কাপ্তাই রাস্তা ধরে গেলে। কাপ্তাই রাস্তায় যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে বদ্দেরহাট বাস টার্মিনাল হয়ে। বদ্দেরহাট বাস টার্মিনাল পারানোর পরে কিছু দূর আগালেই পাওয়া যাবে কাপ্তাই রাস্তার মাথা সিএনজি স্টেশন। এই যে হাতের বাম পাশ দিয়ে এখানে একটি মোড় রয়েছে, কাপ্তাই রাস্তার মাথা বলা হয়। হাতের বাম পাশ দিয়ে যে মোড়টি রয়েছে এই মোড় দিয়ে আমরা যাচ্ছি কাপ্তাই চন্দ্রকোনা লিচু বাগান বাস টার্মিনালের দিকে। আর এখান থেকে দূরত্ব মাত্র 34 কিলোমিটার, যেতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। আঁকাবাঁকা সড়কটি ধরে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের ভিতরেই আমরা চলে আসি চন্দ্রকোনা লিচু বাগান বাস টার্মিনালের কাছে। এটাই হচ্ছে লিচু বাগান বাস স্টেশন। এদিকে হচ্ছে কাপ্তাই আর এদিকে হচ্ছে বান্দরবন লিচু বাগান বাস স্টেশন এটা। আর এর ডান পাশে যে পথটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান্দরবন যাওয়া যায়। এটা এখান থেকে 41 কিলোমিটার বান্দরবন শহর। আর সামনেই রয়েছে একটি ফেরি, আমরা ফেরিটি পার হয়ে তারপরে রাজস্থলী হয়ে আমরা জিগজ্যাগ পয়েন্টে যাব। লিচু বাগান দিয়ে ডান পাশ দিয়ে আসার পরে এই যে একটা ফেরিঘাট রয়েছে, আর এই ফেরিঘাট দিয়ে এই পথ ধরেই আমাদেরকে যেতে হবে রাজস্থলী। ফেরিতে উঠতে উঠতেই আরও 3 বাইকার ভাইয়ের সাথে পরিচিত হয়ে যায়। তারাও রাজস্থলী এবং জিগজ্যাগ পয়েন্টে যাবে, তাই তাদের সাথে পরিচিত হয়ে আমরা একসাথে 4 গাড়ি 8 জন লোক যাচ্ছি জিগজ্যাগ পয়েন্টের উদ্দেশ্যে। ফেরিটি পার হতে মাত্র 15 মিনিটের মতো সময় লেগেছে। আমরা ফেরি পার হয়ে উপরে উঠে চলতে শুরু করি জিগজ্যাগ পয়েন্টের উদ্দেশ্যে। এই অপরূপ আঁকাবাঁকা সড়কটি ধরে আমরা ছুটে চলছি। যেতে যেতে আমাদের পথিমধ্যে একটি বিডিআর ক্যাম্প বাজে, যেটা আমাদেরকে কিছু জিজ্ঞাসা করেনি। তবে আপনারা ন্যাশনাল আইডি কার্ড আর গাড়ির কাগজপত্র কয়েক কপি ফটোকপি সাথে রাখবেন, কারণ যে কোনো সময় তারা চাইতে পারে। আমরা আবার এই আঁকাবাঁকা সড়ক দিয়ে দ্রুত গতিতে ছুটে চলছি আর দুপাশের দৃশ্য উপভোগ করছি। যেতে যেতে প্রায় 30 মিনিট সময় হয়ে যায় এবং এরপরেই আমাদের সামনে চলে আসে বাঙ্গাল হালিয়া আর্মি ক্যাম্প। আর এই আর্মি ক্যাম্পের পরেই রয়েছে বাঙ্গাল হালিয়া বাজার। বাজারের এখানে আসলেই এখানে একটি উপরে সাইনবোর্ড দেখা যায় যে বান্দরবন, ধুলুপাড়া এবং রাজস্থলী হাতের বামে, তাই আমরা রাজস্থলীর দিকে যাব। তাই আমরা হাতের বামের দিকেই যাচ্ছি। আর সামনে বরাবর যে সড়কটি চলে গেছে এটি সরাসরি বান্দরবন, তাই আমরা এই সড়কটি ধরে যাচ্ছি রাজস্থলী বা জিগজ্যাগ পয়েন্টের দিকে। বাঙ্গাল হালিয়া বাজার থেকে রাজস্থলীর দূরত্ব 21 কিলোমিটার। দীর্ঘ সময় ধরে আমরা গাড়ি চালাচ্ছি, তাই পানের বিরতির অভাব অনুভব করছি। সামনে কোনো বাজার পেলে পানি পান করে নিব। এই পথ ধরে রাজস্থলী দিকে যাচ্ছি। আর পথিমধ্যে একটি বাজার রয়েছে, এখানে ইসলামপুর বাজার বিরতি পানের বিরতি হিসেবে আমরা এখানে দাঁড়িয়েছি। এখান থেকে আরো 12 কিলোমিটার রাজস্থলী। এই সড়ক ধরেই আমরা চলে যাব রাজস্থলীর দিকে। এই সড়ক ধরে এখানে পথিমধ্যে আমাদের বিরতি চলছে। পানের ফাঁকে এই ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জুড়ে দিয়েছে। প্রায় 10 মিনিটের মতো সময় অতিবাহিত করার পরে আমরা আবার ছুটে চলছি রাজস্থলীর দিকে। আর এখান থেকে রাজস্থলীর দূরত্ব 12 কিলোমিটার, তাও কম নয়। পাহাড়ি পথ যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো।
চলতে চলতে প্রায় 4 থেকে 5 কিলোমিটার পথ আসার পরেই আমাদের হাতের ডান পাশে দেখতে পাই একটি ভিউ পয়েন্ট, আই লাভ রাজস্থলী ভিউ পয়েন্ট। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন, এই সড়ক ধরে চলে আসছি আর এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে। এই যে দেখেন আই লাভ রাজস্থলী, এই যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভিডিও নিব এবং ছবি তুলব। আই লাভ রাজস্থলী। আর এখানে দাঁড়ালে এই অপরূপ দৃশ্যটা উপভোগ করা যায়। এই পয়েন্টে কিছু সময় অতিবাহিত করার পরে আবার আমরা ছুটে চলছি রাজস্থলীর দিকে। আমাদের সামনেই রয়েছে রাজস্থলী আর্মি ক্যাম্প। চলতে চলতে কিছুক্ষণের ভিতরেই আমরা চলে আসি রাজস্থলী আর্মি চেকপোস্টের কাছে। আর এটাই হচ্ছে রাজস্থলী আর্মি চেকপোস্ট। আর এখান থেকেই আমাদেরকে পারমিশন নিতে হবে। এখান থেকে আমরা পারমিশন নিয়ে আমাদের বিস্তারিত তথ্য দিয়ে আমরা এই সড়কটি ধরে উপরের দিকে উঠতেছি। আর জিগজ্যাগ পয়েন্টে যাওয়ার মূল অ্যাডভেঞ্চার এখান থেকেই মূলত শুরু হয়েছে। যেতে যেতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। আপনি ইচ্ছা করলেই এইখানে পারমিশন পাবেন না, কারণ এই সড়কটি নিষিদ্ধ সড়ক রূপে রয়েছে, এখনো কাজ চলমান, তাই কাউকে পারমিশন দেয় না। তাছাড়া এখানে অপহরণের মতো ঘটনাও ঘটে, যার কারণে সেনাবাহিনী এখানে রেস্ট্রিকশন করে রেখেছে। আমাদের 4টি গাড়ি ছাড়া এই সড়কে মনে হচ্ছে আর কোনো গাড়ি নেই। আমরা দ্রুত গতিতে উঁচু নিচু পাহাড় ধরে ছুটে চলছি। ছুটে চলতে চলতেই আমাদের সামনে একটি দর্শনীয় স্থান চলে আসে, তাই আমরা গাড়ি থামিয়ে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করে নিলাম এবং কিছু ছবিও তুলে নিলাম। অসাধারণ দৃশ্য, যেদিকে তাকাই সবুজ আর সবুজ, নয়নাবিরাম দৃশ্য, না দেখলে আসলে বোঝানো যাবে না। একজনের ছবি তোলা দেখে সবাই দৌড়ে দৌড়ে ছবি তোলার জন্য যাচ্ছে। কিছু সময় আমরা এখানে অতিবাহিত করার পরে আবার ছুটে চলছি আমাদের সেই টার্গেট জিগজ্যাগ পয়েন্টের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই এখানে একটি সেনাবাহিনী ক্যাম্প রয়েছে, মিতিঙ্গাছড়ি আর্মি ক্যাম্প। আর এখানে দাঁড়িয়ে আমাদেরকে জিজ্ঞাসা করেছে আমরা কোথায় যাব, কার পাশে এসেছি। আমরা সঠিক তথ্য তাদেরকে দিয়েছি। তারা শুধু আমাদেরকে বলল তাড়াতাড়ি চলে আসার জন্য। আর এখানে আমাদেরকে আটকাবে না, কারণ রাজস্থলী আর্মি ক্যাম্প থেকেই আমরা পারমিশন নিয়ে আসছি। তারাই এখানে বলে দিয়ে মিতিঙ্গাছড়ি আর্মি ক্যাম্প থেকে আমরা কিছু সামনে আগাতেই একটি ডাউন হিল পাই এবং একটি আপ হিল। আমি ডিম পাহাড় ভ্রমণ করেছি, বান্দরবনের অন্যান্য জায়গায় গিয়েছি, তবে এরকম জায়গা আমার বয়সে আর দেখিনি। এই সময় কোনোভাবেই ভুল করা যাবে না। 2 নম্বর এবং 1 নম্বর গিয়ার ছাড়া উপরে ওঠা যাবে না। যাদের গাড়ি ভালো নয় তারা এই সড়কে আসবেন না। আমরা ডাউন হিলে নেমে আর আপ হিলে উঠে ক্লান্ত হয়ে গেছি। এরকম রাস্তা আমাদের টিমের কারোরই এক্সপিরিয়েন্স নেই, তাই আমরা দাঁড়িয়ে পানির বিরতি পালন করছি। আমরা প্রতিমধ্যে যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছি বিশ্রামের জন্য। এটা হচ্ছে জিগজ্যাগ পয়েন্টে যাওয়ার পথ। সবাই আমরা বিশ্রাম নিচ্ছি জিগজ্যাগ পয়েন্টে যাওয়ার পথে। কিছু সময় পানির বিরতি দিয়ে আমরা আবার ছুটে চলতেছি। এখন আমরা নামছি ডাউন হিলে নেমে আবার আমাকে উঠতে হচ্ছে আপ হিলে ওঠার পরে কিছু দূর আগাতেই আমার চোখের সামনে ভেসে আসে অসাধারণ একটি জায়গা, যা একটি পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আর এটা হচ্ছে শান্তিপাড়া ভিউ পয়েন্ট। আমি এখন রয়েছি একটি সীমান্ত সড়কের প্রতিমধ্যে, যেটা ফারুয়া এবং রাজস্থলী যাওয়ার পথে বাজে। এই যে চমৎকার একটি দৃশ্য, বাইকারদের স্বপ্ন থাকে লাদাখ ভ্রমণ করা, তবে এই সব জায়গা ভ্রমণ করলে লাদাখের অনেকটা ফিল পেয়ে যাবেন। বাইকারদের জন্য এই সব জায়গা খুবই আদর্শ জায়গা। এপাশে রয়েছে পাহাড় এবং এর এপাশেও রয়েছে পাহাড়, দুপাশেই পাহাড় কেটে এই সড়কটি তৈরি করেছে। দীর্ঘ সময় আমরা এই শান্তিপাড়া ভিউ পয়েন্টে অবস্থান করি এবং খুবই আনন্দ করি সবাই মিলে। এরপরে আমরা নিচের দিকে নামতেছি। মূলত এখন আমাদেরকে নামতে হবে ডাউন হিলে। যত সামনের দিকে যাচ্ছি ততই বিপজ্জনক পথ, আর যত বিপজ্জনক পথ
ততই সৌন্দর্যর জায়গা। এই যে দেখতে পাচ্ছেন সামনে অসাধারণ সুন্দর, তবে রাস্তাটা খুবই বিপজ্জনক, উঁচু নিচু আর আঁকাবাঁকা সড়ক দিয়ে আমরা যাচ্ছি। আর রাস্তার দুপাশে কিছু ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে পাহাড়ি উপজাতিদের ঘর। আর এই ছোট ছোট ঘরগুলোতে মূলত বিভিন্ন উপজাতি বসবাস করে থাকে। চলতে চলতে আমরা চলে আসি ফারুয়া বাজারের কাছে। আর ফারুয়া বাজারের এখানে একটি পুলিশ ফাঁড়িও রয়েছে, যা ফারুয়া থানা নামে পরিচিত। ফারুয়া বাজার থেকে আরও কিছু সামনে এগিয়ে গেলেই আমরা একটি ভিউ পয়েন্ট পাই, যেটির নাম হচ্ছে শুক্কুরছড়ি ভিউ পয়েন্ট। এটি হচ্ছে শুক্কুরছড়ি ভিউ পয়েন্ট, খুবই চমৎকার। দূরের পাহাড়গুলো সবুজ আর সবুজ, আর নদীটা এঁকে বেঁকে চলে গেছে, যা এইখান থেকে এঁকে বেঁকে একেবারে কাপ্তাই হ্রদের সাথে মিলিত হয়েছে। খুবই চমৎকার। কিছু সময় আমরা এই শুক্কুরছড়ি ভিউ পয়েন্টে অতিবাহিত করলাম। এরপরে আমরা বের হয়ে চলে যাচ্ছি। যেতেই হাতের ডান পাশে একটি সেনাবাহিনী ক্যাম্প রয়েছে, যা শুক্কুরছড়ি আর্মি ক্যাম্প নামে পরিচিত। এই শুক্কুরছড়ি আর্মি ক্যাম্পে আমাদের সবার এনআইডি কার্ড জমা দিতে হয়েছে। তাছাড়া সবাই একাত্রে দাঁড়িয়ে এক কপি ছবিও তুলে রেখেছে। আমরা এই ডাউন হিল দিয়ে নিচে নামতেই এখানে অনেকগুলো ঘর রয়েছে, আর এখানে বিভিন্ন প্রকারের ফল ফলাদিও পাওয়া যায়। অনেক দোকান পাবেন, যে দোকানগুলোতে এরকম কলা রয়েছে। বিশ টাকা, এগুলাও 20 টাকা। আমরা এখান থেকে কিছু চীনা ফল খেয়ে নিলাম, যা পাহাড়ি এলাকায় চীনা নামে পরিচিত হলেও আমাদের এলাকায় পরিচিত ভাঙ্গি নামে। তবে পাহাড়ি এই ভাঙ্গিগুলো একটু শক্ত শক্ত, খেতে সুস্বাদু আছে, আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। আমরা যাচ্ছি জিগজ্যাগ পয়েন্টের দিকে। যেতে যেতে এই অংশে কিছু জায়গায় আমরা দেখতে পাই অনেক বড় বড় পাহাড় কেটে এই সীমান্ত সড়কটি তৈরি করেছে। তাছাড়া এখনও বর্তমানে কাজ চলমান রয়েছে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সরকারি যে কনস্ট্রাকশনের কাজগুলো হয়ে থাকে, এগুলো মূলত সেনাবাহিনীর তত্ত্বাবধানে করা হয়ে থাকে, তাই কাজের মান খুবই ভালো থাকে। প্রচণ্ড রৌদ্র আর প্রচুর পরিমাণে গরম লাগতেছে। প্রতিমধ্যেই একটি পাড়া বাজে আমাদের চোখের সামনে, যার নাম ধুলুপাড়া 0 পয়েন্ট। এখানে দাঁড়িয়ে কিছু সময় অতিবাহিত করি এবং এখানে একটি বটগাছ রয়েছে। এই বটগাছের নিচে দাঁড়িয়ে আমরা কিছু সময় বিশ্রাম নেই এবং গ্রামবাসী থেকে পানি সংগ্রহ করে পানি পান করে নিই। আমরা এখন রয়েছি ধুলুপাড়া 0 পয়েন্ট, আর এখানে অনেকগুলো উপজাতি বসবাস করে থাকে। ছোট ছোট অনেকগুলো ঘর রয়েছে, তার ভিতরে এখানে একটি বড় একটি ঘর দেখতে পাচ্ছি। এই ঘরটি মূলত কাঠের তৈরি, আর এটি দোতলা। নিচতলায় যেটা রয়েছে এটা দোকান, আর উপরতলায় ওরা বসবাস করে থাকে। আর এই ঘরগুলো এভাবে করার কারণ হচ্ছে পাহাড়ি জীবজন্তু থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই ঘরগুলো এভাবে তৈরি করে থাকে। ধুলুপাড়া 0 পয়েন্ট থেকে আমরা যাচ্ছি জিগজ্যাগ পয়েন্টের দিকে। যতই সামনের দিকে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। মহান আল্লাহ তাআলা পৃথিবীকে যে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তা এরকম অংশে না আসলে আসলেই বোঝা যাবে না। ফাইনালি আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত জিগজ্যাগ পয়েন্টে। আর এই আমার সামনের অংশেই রয়েছে সেই জিগজ্যাগ পয়েন্ট। ওয়াও! দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। আর জিগজ্যাগ পয়েন্টের নাম দেওয়ার কারণ হলো এই সড়কটি এখান দিয়ে কিছু অংশ জেড অক্ষরের মতো সড়কটি পাহাড়ের উপরের দিকে উঠে গেছে, যার কারণে এই অংশটিকে জেড পয়েন্ট বা জিগজ্যাগ পয়েন্ট বলা হয়ে থাকে। রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে এই জিগজ্যাগ পয়েন্ট বা জেড পয়েন্টের দূরত্ব 41 কিলোমিটার। আমরা রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে প্রায় 3 ঘন্টা পথ পাড়ি দিয়ে অবশেষে পেয়ে যাই সেই আমাদের কাঙ্ক্ষিত জিগজ্যাগ পয়েন্ট। এই জিগজ্যাগ পয়েন্টটি মূলত ফারুয়া উপজেলার ভিতরে পড়েছে। আর এই ফারুয়ার জিগজ্যাগ পয়েন্টটি পার হয়ে আমরা উপরের দিকে উঠে যাই এবং উপরে উঠে আরও প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করার পরেই ছাইচল প্রকল্প নামের একটি প্রকল্প রয়েছে এবং এখানেই একটি বিডিআর ক্যাম্প রয়েছে। তারা আর সামনে আমাদেরকে যেতে দেবে না। আর ছাইচলের পরেও যে সড়কটি চলে গেছে, এই সড়কটি সীমান্ত সড়ক। মূলত এই সড়কটি রাঙ্গামাটি সীমান্তবর্তী এলাকা হয়ে একেবারে সাজেকের সাথে মিলিত হবে। তবে আমার বন্ধু আল মামুনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার উসিলায় মূলত আমরা এখানে আসতে পেরেছি।
তা না হলে এই অপূর্ব দৃশ্য উপভোগ করার মতো সুযোগ আমার হতো না। আবারও বন্ধু আল মামুনকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।